তোমাদের জানা, তবু আমি আরও একবার তোমাদের দেখাচ্ছি। যখন এন অর্থাৎ মুখ্য শক্তি স্তর 1 মানে কে শক্তিপথ, তখন এল এর মান অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হতে পারে 0। কাজেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 এবং স্পিন কোয়ান্টাম নাম্বার দুটো, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তাহলে তখন কেবলমাত্র 1s অরবিটাল আছে, কাজেই কেবলমাত্র দুটো ইলেকট্রন আছে। তাহলে কে শক্তিপথে n = 1 দুটো ইলেকট্রন থাকে। দেখে নাও, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে কোনো একটি অরবিটে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n²। সেটা মিলে গেল, 2 × 1 স্কোয়ার মানে দুটো ইলেকট্রন। এবারে যখন n = 2 অর্থাৎ এল শক্তিপথ, তখন 1s ছিল আগের বার, এবার 2s অরবিটাল দুটি ইলেকট্রন। এবারে এল এর মান কিন্তু শূন্যের সাথে আরও একটা 1 এসেছে। তাহলে এল যখন 1, তখন এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হতে পারে -1, 0, +1, অর্থাৎ তিনটি 2p অরবিটাল এবং প্রতি অরবিটালে প্লাস হাফ মাইনাস হাফ করে দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে মোট 6টি ইলেকট্রন। তাহলে এল কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? 2 + 6, 8টি। দেখো, এক্ষেত্রেও 2n² ফর্মুলা কিন্তু মিলল। যখন n = 3 অর্থাৎ এম শক্তিপথ, তখন 3s অরবিটালে দুটো ইলেকট্রন। এল এর মান এখানে 0, 1, 2, 0-এর জন্য s অরবিটাল অর্থাৎ 3s অরবিটাল, এল এর জন্য p অরবিটাল অর্থাৎ 3p অরবিটালে 6টি ইলেকট্রন। হিসাব কষে দেখো, এম এল যখন 2, তখন এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -2, -1, 0, +1, +2। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার প্রতিটির জন্য প্লাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ মোট 5টি সেট, অর্থাৎ মোট 10টি ইলেকট্রন, তাই তো? তাহলে আমরা পেলাম 3d অরবিটাল 10টি ইলেকট্রন। তাহলে এম অরবিটে আমার রইল হচ্ছে 3s, 3p, 3d। 2 + 6 + 10 = 18টা ইলেকট্রন। n = 4, এল এর মান 0, 1, 2, 3। এখানে তাহলে আমরা 4s, 4p, 4d তিনটে অরবিটাল সম্বন্ধে আর নতুন করে বললাম না, হিসেবটা তোমরা আগেই শিখেছো। নতুন আর একটা অরবিটাল যখন n l = 3, তখন m = -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ 7টি 4f অরবিটাল, প্রতিটিতে দুটি করে ইলেকট্রন। টপ স্পিন ও ডাউন স্পিন মানে প্লাস হাফ এবং মাইনাস হাফ, অর্থাৎ তাহলে এন অরবিটে মোট 32টি ইলেকট্রন। 2 + 6 + 14 +10 +14। n5 মানে তখন ও শক্তিপথ, সেখানে আরেকটি নতুন এলো এফ পর্যন্ত। তখন এল এর মান হতে পারে 0, 1, 2, 3, 4। 0-এর জন্য 5s, 1-এর জন্য 5p, 2-এর জন্য 5t, 3-এর জন্য 5f, 4-এর জন্য কিন্তু এলো জি শক্তিপথ। জি এল যখন 4, তখন m = -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4। তাহলে এস মোট 9টি, তখন সেট হলো প্লাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ 18টি ইলেকট্রন। অর্থাৎ ও অরবিটে সর্বাধিক 50টি ইলেকট্রন থাকতে পারে। কেন? 2 + 6 + 10 + 14 + 18, s, p, d, f, g এইরকমভাবে চলতেই থাকবে। তাহলে হিসেব কষবে, যখন n = 6 অর্থাৎ p, তখন 64টি ইলেকট্রন। জি এর পরে কে আসবে? এইচ। যখন কিউ n = 7, তখন 98টি ইলেকট্রন, তার মানে আই আরেকটি অরবিটাল আসবে। যখন আর আর n = 8, তখন 124টি। তোমরা জানো 18 পর্যন্ত এলিমেন্ট আবিষ্কৃত হয়েছে, নাম জানা গেছে।
তাহলে বুঝতে পারলে যে বিভিন্ন শক্তিপথে কতগুলি করে ইলেকট্রন থাকতে পারে এবং কেন থাকতে পারে সে ব্যাখ্যাও তোমরা পেয়ে গেলে। তোমরা বিভিন্ন শক্তি স্তরে অর্থাৎ বিভিন্ন অরবিটে KLMN শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে এবং কিছুক্ষণ আগেই আমি সেটাও তোমাদের দেখিয়েছি যে কেন 2n² নিয়মে থাকে সেটা বিস্তারিতভাবে তোমাদের দেখিয়েছি। কিন্তু তোমরা কি জানো যে এই 2n² যে রুল এটার আসল নাম কি? এটার আসল নাম বোর-বৌরি স্কিম। 1921 খ্রিস্টাব্দে নিলস বোর এবং চার্লস রাগলে বৌরি তারা দুজনেই নিয়মটা তৈরি করেছিলেন। নিয়মটা কি তোমরা ইতিমধ্যেই জেনেছো, তবু আরেকবার বলছি যে কোনো একটা অরবিটে মানে শেলে সর্বাধিক যতগুলি ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা হচ্ছে 2n², যেখানে n হচ্ছে অরবিটের সংখ্যা বা শেলের সংখ্যা, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তোমরা এটাও আগে জেনেছো, তবু আমি আলোচনা করছি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যত দূরে যেতে থাকে তত তার শক্তি ক্রমশ বাড়তে থাকে। নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রন রয়েছে তার শক্তি অপেক্ষাকৃত কম। কেন না, সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের টান অনেক বেশি। এবং এখানে আরও একটা কথা বলে দিই যে এই যে বিভিন্ন অরবিটগুলো, তার মানে বাইরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো এবং ভিতরের ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু একটা রিপালসিভ ফোর্স অর্থাৎ একটা বিকর্ষণ বলও ক্রিয়া করে। কেন? ইলেকট্রন প্রত্যেকেই নেগেটিভলি চার্জড। এইবার এই বাইরের যে ইলেকট্রন তাকে ভিতরের অরবিটের যে ইলেকট্রন তাকে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হওয়ার জন্য কিন্তু একটা বাধা দান করে, একে বলে শিল্ডিং এফেক্ট। সেটাও তোমাদের কিন্তু জানতে হবে। এবং এর দ্বারা সেই নিউক্লিয়াসের প্রকৃত যে আধান এবং যে আধান বস্তুতপক্ষে ইলেকট্রনগুলি ফিল করে, যার দ্বারা ইলেকট্রনগুলি আকর্ষিত হয়, তাকে বলে জেড এফেক্টিভ। অর্থাৎ একটা নিউক্লিয়াসে ধরা যাক 15টা প্রোটন আছে, তাহলে তার প্রকৃত আধান হচ্ছে 15 প্রোটনের সমান পজিটিভ আধান, কিন্তু দেখা গেল তার থেকে কম পরিমাণ আধান ওই বাইরে ইলেকট্রনের উপর কার্যকরী হচ্ছে, একে বলে জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট অরবিটে যে অরবাইটালগুলো আছে তার ক্ষেত্রে যে ইলেকট্রনগুলি থাকবে এবং সেখানে যে বিভিন্ন অরবাইটালগুলোর যে এনার্জি তার যে মান, সেটার ক্রম কি? এস এর মান পি এর থেকে কম, এখানে দেখিয়েছি পি এর মান ডি এর থেকে কম, ডি এর মান এফ এর থেকে কম, এফ এর মান জি এর থেকে কম, জি এর মান এইচ, এরকম চলতে থাকবে। এটা কিন্তু একটি নির্দিষ্ট অরবিটের জন্য বলছি। যখন মাল্টি ইলেকট্রন সিস্টেম হবে, অর্থাৎ কোনো একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা যখন অনেক, সেখানে ইলেকট্রন সংখ্যা অনেকগুলি সেখানে অরবিট, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা একটু বদলে যাবে, সেটা নিয়ে একটু বাদে আলোচনা করব। এবং সেই হিসাবে ইলেকট্রনগুলি বিভিন্ন অরবিটে ফিল আপ করবার জন্য একটা নিয়ম আছে, তাকে বলে আউবাউ নিয়ম। এই আউবাউ নিয়মটা কি? যে সবার প্রথমে গ্রাউন্ড স্টেট অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যে সেখানে স্তরে ইলেকট্রন, তারপরে তার থেকে একটু বেশি শক্তি ইলেকট্রন, এইভাবে ইনক্রিজিং এনার্জি অর্ডারে পরপর সাজানো হবে। এটা একটু বাদে বিস্তারিতভাবে আলোচনা করছি, কিন্তু তার আগে একটা কথা বলে এখানে শেষ করি যে আউবাউ এই শব্দটার মানে কি? এটা একটা জার্মান শব্দ। এর জার্মান শব্দটা হচ্ছে আউবাউ প্রিন্সিপ, এই হচ্ছে জার্মান শব্দটা। আমি ইংরেজিতে উচ্চারণ করলাম, আসল উচ্চারণ এরকম না, কোনো জার্মানি যদি উচ্চারণ করে তার উচ্চারণটা অন্যরকম হবে, আউবাউ প্রিন্সিপ। এবং এর অর্থ কি? বিল্ডিং আপ, অর্থাৎ স্তরে স্তরে তৈরি হওয়া। এখন তোমরা দেখতে পাবে না যে আগে যে পুরোনো দিনের বাড়িগুলো হতো, প্রথমে নিচে একটা ঢালাই হলো, তারপরে একটা 35 ইঞ্চি বা 30 ইঞ্চি একটা গাঁথনি হলো ইট দিয়ে, তারপর 30 ইঞ্চির উপরে 25 ইঞ্চি, তার উপরে 20 ইঞ্চি, তার উপরে 10 ইঞ্চি, অর্থাৎ
অনেকটা যেমন শহীদ বেদি করা হয়, বা তোমরা ভিক্টরি স্ট্যান্ড ক্রীড়া প্রতিযোগিতায় দেখেছো, মধ্যেখানটা একটু উঁচু, দুপাশে আরও দুপাশে তার থেকে ছোট, এইরকম স্তরে স্তরে প্রথমে কম, তারপরে বেশি, এই হতে 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 মানে এনার্জি অনুযায়ী যেতে থাকে। একে বলে বিল্ডিং আপ, আর জার্মান শব্দ আউবাউ। আগেই তোমাদের বললাম যে আউবাউ বা বিল্ডিং আপ, এই নিয়মের দ্বারা, এটা একটা এম্পেরিক্যাল রুল, এই নিয়মের দ্বারা অ্যাটমিক অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে পরপর আসবে সেটা বলা হয়েছে। কিন্তু এটা কি জানো, এই সূত্রটা আসলে আরও অনেক নাম আছে, তার মধ্যে অন্যতম এরউইন মেডলিং। এটা 1936 সালে এই এম্পিরিক্যাল রুলটা তিনি বলেছিলেন, প্রপোজ করেছিলেন। তাই এটার নাম মেডেলাং রুল। বা অপর আরেকটা নিয়ম আছে N+L নিয়ম, যেখানে N হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর L হচ্ছে অ্যাজিমিউথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই নিয়মটা দুটি খণ্ডে বিভক্ত। কি? প্রথমটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটালের শক্তি N+L এর মান অনুযায়ী বাড়তে থাকবে, অর্থাৎ যার N+L এর মান কম তার কম, এবং যার বেশি তার বেশি হবে। আর একই রকম যদি N+L এর মান হয় যোগ করে, যে দুটো অরবিটের ক্ষেত্রে দেখা গেল, দুটো অরবিটালের ক্ষেত্রে দেখা গেল, তখন যার N এর মান কম সেটা থাকবে কম, এবং যার N এর মান বেশি তার এনার্জি হবে বেশি। একটু উদাহরণ দিয়ে দেখা যাক। যেমন ধরো 2p আর 3s অরবিটাল। 2p মানে n=2, আর p মানে কত? 1, তাহলে N+L কত হলো? 3। আবার একই রকমভাবে 3s মানে s যখন L=0 আর n=3, তাহলে 3 + 0 = 3। তাহলে দেখলে যে এখানে উভয়ের ক্ষেত্রেই মান সমান N+L। তাই 2pর যে শক্তি, তার শক্তি কিন্তু 3s এর থেকে কম হবে। কেন? 2pর ক্ষেত্রে n এর মান 2, 3s এর ক্ষেত্রে n এর মান 3। তাহলে যে লোয়ার n ভ্যালু, তার ইলেকট্রন প্রথমে ফিল্ড হবে, অর্থাৎ তার এনার্জি হায়ার n এর থেকে কম। এবারে দেখা যাক যদি ডিফারেন্ট হয়, যেমন 3d আর 4s অরবিটাল। 3d অরবিটালের ক্ষেত্রে N+L এর মান কত? n সমান 3, L এর মান কত? 2, তাহলে N+L সমান 5। আর 4s অরবিটালের জন্য কত? N+L সমান 4, মানে n=4, আর s এর ক্ষেত্রে L=0, তাহলে এর ক্ষেত্রে মান কত? 4। তাহলে দেখতে পাচ্ছ যে 4s এর N+L এর মানটা কম, অর্থাৎ এখানে আগে 4s এ ইলেকট্রন যাবে, তারপরে 3d-তে ইলেকট্রন যাবে। এটা ট্রানজিশনাল এলিমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাটমিক নাম্বার 21 থেকে এই কাণ্ডটা ঘটতে শুরু করে। তোমরা ইলেকট্রন কনফিগারেশন যখন নিজে করবে দেখতে পাবে, আমি কয়েকটা এখানে দেখাবো, দেখবে সেক্ষেত্রে যে প্রথমে 4s এ ইলেকট্রন ভর্তি হচ্ছে, তারপরে 3d-তে ভর্তি হচ্ছে। তাহলে কি বোঝা গেল? যার N+L এর মান বেশি সে ভর্তি হবে পরে। তাহলে আমরা যদি এইভাবে মানগুলি পরপর বসিয়ে N+L মাপতে শুরু করি, মান বার করি, তাহলে এনার্জির যে একটা চার্ট পাবো, একটা কিভাবে বাড়বে তার ক্রম, সেটা দেখো এখানে দেখিয়েছি। 1s < 2s = 2p, < 3s = 3p = 3d, এরকম পরপর দেখিয়েছি। আচ্ছা, এই যে ইকুয়াল টু মানে দেখিয়েছি, ইকুয়ালস মানে এদের শক্তি একই। যে সকল অরবিটালগুলোর এনার্জি একই, অর্থাৎ ইলেকট্রনগুলোর শক্তি কিন্তু একই, কিন্তু যে অরবিটালেই থাকুক ইলেকট্রনের শক্তি আলাদা, কিন্তু অরবিটালের শক্তি আলাদা, সেই জন্য সেখানে থাকার জন্য তার শক্তি আলাদা হয়ে গেল। এই যে একই শক্তির, তাদেরকে বলা হয় কিন্তু ডিজেনারেট অরবিটাল। আর আউবাউ প্রিন্সিপালের সাহায্যে আমরা
অ্যাটমিক অরবিটালগুলোকে আসলে ধরে নিই কতগুলো যেন নির্দিষ্ট শক্তির বাক্স রূপে কল্পনা করে নিই, এবং এক একটি বাক্সে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন ভর্তি হতে পারে। কথা এখানেই শেষ নয়, আরও বেশ কিছু নিয়মকানুন আছে, সেগুলো নিয়েও আমি আলোচনা করব পরে। কিন্তু মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এইটা কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি হয় না। সেক্ষেত্রে এনার্জির যে নিয়মকানুন সেটা কিছু কিছু ব্যতিক্রম ঘটে, এবং এটাই হচ্ছে আমি দেখাবো আউবাউ সূত্রের ব্যতিক্রম। আউবাউ নীতিকে অবলম্বন করে অ্যাটমিক অরবিটালগুলি কিভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে পারে সেটি এখানে দেখানো হলো। এবং লক্ষ্য করো যে তীর দিয়ে দেখিয়েছি 1s, তারপর 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, এরপর 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p, 5g 6f 7d, এইভাবে দেখিয়েছি। তারপরেরগুলো একই রকম হতে থাকবে, কিন্তু এর থেকে আর বেশি প্রয়োজন হচ্ছে না, তাই দেখানো হচ্ছে না, যেহেতু 118তম মৌল আবিষ্কার হয়েছে। তাহলে এইভাবে যে পরপর ভর্তি হচ্ছে সেটা শক্তি অনুযায়ী। এখন কোনো অ্যাটমে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলি পূর্ণ হওয়ার সময় কেবলমাত্র যে এই নীতিটি পালন করে তা না, এছাড়া আরও 2টি নীতি কিন্তু পালন করে। তার মধ্যে প্রথম যে নীতিটি সেটা হচ্ছে no two electrons in an atom can have the same set of 4 quantum numbers, মানে n, l, m, o, s, and at the maximum a set of 3 quantum numbers, মানে ওই n, l, m, s এর মধ্যে যে কোনো 3টি for 2 electrons can be identical, but the 4th quantum number must be different for them. এটা 1926 খ্রিস্টাব্দে ওলকাম আর্নেস্ট পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এটা তিনি তৈরি করেছিলেন। তাহলে খুব সংক্ষেপে সহজে বলতে গেলে কি বলতে হয়, যে কোনো একটা অ্যাটমে একই অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এবং সেই ইলেকট্রন দুটি অবশ্যই স্পিন অপোজিট হবে। একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হবে, একটা টপ স্পিন আর একটা ডাউন স্পিন। আর একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি, এবং এর দ্বারাই কোনো একটি অরবিটালে ম্যাক্সিমাম কটি ইলেকট্রন থাকতে পারবে সে নিয়মটাও বেশ ভালোভাবে বোঝা যায়। আমি ইতিমধ্যে দেখিয়েছি, যে কোনো একটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, যখন n = 2 তখন l এর মান কত হতে পারে? 0। তাহলে 0-এর জন্য s অরবিটাল, তাহলে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো। s অরবিটালে 2টো, সেটা 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক, যে কোনো s অরবিটালই হোক। আগেই বলেছিলাম n = 2 যখন 0 এবং 1 l এর ভ্যালু যখন 1 তখন p অরবিটাল, এবং l এর ভ্যালু যখন 1 তখন m মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হতে পারে +1, 0, -1, তার মানে 3টে p অরবিটাল। এবারে তিনি কি বলছেন, যে প্রতিটিতে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে p অরবিটালে সর্বাধিক কটা থাকতে পারে? 6টা। তাহলে একই রকমভাবে বোঝা যাচ্ছে ডিতে থাকতে পারে 10টা, এপে থাকতে পারে 14টা। খুব সহজেই বোঝা গেল, ঠিক আছে? এই হচ্ছে পাউলির অপবর্জন নীতি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আর দ্বিতীয়টি কি? হোনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। সেটা কি বলছে? ইফ 2 or more orbitals of equal energy are available, electrons will occupy them singly before filling them in pairs. এটি ফ্রেডরিক হারম্যান হুন্ড 1925 খ্রিস্টাব্দে এটি তৈরি করেছিলেন। এটাকে একটু বুঝিয়ে দিই, এটা কীভাবে। মানে কোনো একই শক্তির যদি অরবিটাল হয়, মানে 1s এর ক্ষেত্রে বা 2s এর ক্ষেত্রে বা 1p বা 2p বা 3d, ধরা যাক ডি অরবিটালগুলো রয়েছে। ডি অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো যখন আসবে তখন প্রথমে ডি মানে কি 5টা অরবিটাল, ডি বা পি 3টে অরবিটাল,
পিএক্স পিওয়াই পিজেড, মানে পিএক্সে প্রথমে পেয়ারিং হয়ে গেল, পিওয়াই পিজেড ফাঁকা রইল তা না, প্রত্যেককে একটা করে ইলেকট্রন দিয়ে তারপর আবার পেয়ারিং শুরু হবে, এটাই বলতে চাইছে। এবং এই যে অরবিটালগুলো তাদের প্রতিটির যে একই রকম স্পিন শক্তি একই রকম, এদেরকে ডিজেনারেট অরবিটাল বলা হয়। আমরা এবারে কোনো একটি মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলি কিভাবে বিভিন্ন অরবিট এবং অরবিটালে সজ্জিত থাকে সেটা শেখবার চেষ্টা করব। ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যেতে পারে দুরকমভাবে। একটা SPDF নোটেশন, এখানে S⁴A, P⁴B, D⁴C ইত্যাদি এভাবে কিন্তু পড়া হয় না। ধরা যাক প্রথম অরবিট মানে K অরবিট, তাহলে N = 1, তাই সেক্ষেত্রে আমরা বলবো 1s। দ্বিতীয় অরবিটের ক্ষেত্রে 2s, 2p, 3s, 3p, 3d ইত্যাদি। আমি একটা পড়ছি, ধরা যাক প্রথম অরবিটে s অরবিটালে 2টো ইলেকট্রন আছে, দ্বিতীয় অরবিটালে রয়েছে 6টা ইলেকট্রন, তাহলে আমরা তখন পড়ব 1s2, 2s2, 2p4 এইভাবে। আচ্ছা, কিছুক্ষণ বাদে এটা আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। আর একটা কি হতে পারে, অরবিটাল ডায়াগ্রাম, মানে এক একটা স্কোয়ার, মানে এক একটা বক্স, এবং সেই এক একটা বক্সে সেটা SPD। এখানে লক্ষ্য করে দেখো যে এস এর জন্য একটি বক্স, কিন্তু পি এর জন্য 3টি বক্স। কেন? PX, PY, PZ। ডি এর জন্য DXY, DXZ, DYZ, DX² - Y², DZ², তাই 5টি। একই রকমভাবে FG ইত্যাদি হতে থাকবে। এবারে একটি ইলেকট্রন, এবং এই বক্সগুলিতে ওই তীর দিয়ে মানে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, মানে টপ স্পিন ও ডাউন স্পিন, অথবা প্লাস আপ ও মাইনাস আপ তীর দিয়ে দেখানো হবে। কিভাবে সেটা দেখাচ্ছি। হাইড্রোজেন সব থেকে হালকা মৌল, সব থেকে প্রাচীন মৌল, তার ইলেকট্রন কনফিগারেশন তাহলে 1s1, এটা হলো SPD নোটেশনে। আর অরবিটাল নোটেশনে 1s ঘরে একটা ইলেকট্রন টপ স্পিন অথবা ডাউন স্পিন। হিলিয়ামের জন্য তাহলে কি 1s2, এবং সেক্ষেত্রে 1s সেখানে 2টি ইলেকট্রন কিন্তু পেয়ার্ড হয়ে আছে। কার্বনের জন্য তাহলে কি পাচ্ছি আমরা, 1s2, 2s2, 2p2। আরও ভালোভাবে বলতে গেলে আমাদের কার্বনের জন্য বলতে হয় 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। এবং এর অরবিটাল ডায়াগ্রাম তাহলে কি হবে, 1s 2টো ইলেকট্রন, তাই 2টো তীর পেয়ার্ড, 2s 2টো ইলেকট্রন, তাই 2টো ইলেকট্রন 2টো তীর দিয়ে পেয়ার্ড, 2p 2টি আলাদা আলাদা। কিন্তু এইভাবে 2p পেয়ার্ড হতে পারবে না, কিন্তু এইভাবে ডাউন স্পিন সেটা হওয়া সম্ভব। আমি ভেবে দেখতে বলছি যে এইভাবে 2pর আরও 2টি হতে পারে কিনা। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে একই রকম 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1, এবং আমি কেবলমাত্র 2p অরবিটালটাকেই আমি অরবিটাল ডায়াগ্রাম হিসেবে দেখাচ্ছি। সেখানে 3টে ইলেকট্রন 3টি অ্যারো দিয়ে আইদার টপ স্পিন অথবা ডাউন স্পিন। তোমরা খাতায় লিখে দেখো আর কোনো অন্য সম্ভাবনা আছে কিনা। না, নেই। আর অক্সিজেনের ক্ষেত্রে তাহলে একই রকমভাবে 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1, এবং এর অরবিটাল ডায়াগ্রাম দেখাইনি, তোমরা করবার চেষ্টা করো। নিয়নের জন্য তাহলে আমরা কি লিখতে পারি, 1s2, 2s2, 2px2, 2py2, 2pz2। সোডিয়ামের জন্য 1s2, 2s2, 2px2, 2py2, 2pz2, 3s1, এবং এটাকে আমরা ইনার্ট এলিমেন্টের রেসপেক্টিভে সংক্ষেপে লিখতে পারি নিয়ন 3s1। তাহলে আর্গনকেও একই রকমভাবে আমরা লিখতে পারি নিয়ন 3s2, 2p6। এবার একটু লক্ষ্য করো, আমি এই যে লাল দাগ দিয়ে দেখালাম যেটা ভিতরে, যেটা ইনার্ট এলিমেন্টের কনফিগারেশন হয়ে বসে আছে, সেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, তাই এদেরকে বলা হয় কোর ইলেকট্রন। এবং বাইরে দেখিয়েছি ভ্যালেন্স ইলেকট্রন, যেমন এক্ষেত্রে সোডিয়ামে 3s1।
তাহলে বোঝা যাচ্ছে যে ইনার্ট এলিমেন্টের ক্ষেত্রে সবই কোর ইলেকট্রন, কোনো ভ্যালেন্স ইলেকট্রন নেই, অর্থাৎ ইনার্ট এলিমেন্টের ভ্যালেন্সি তাই 0। এবার সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত তাহলে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনকে আমরা সংক্ষেপে লিখতে পারি Ne3s1 to Ne3s2 3p6। এবারে শুরু হলো স্ক্যান্ডিনিয়াম থেকে, অর্থাৎ 21 অ্যাটমিক নাম্বার থেকে। সেক্ষেত্রে কিন্তু 3d অরবিটাল আগে ভর্তি হবে এবং 4p অরবিটাল পরে। তাহলে স্ক্যান্ডিয়ামের জন্য আমরা সংক্ষেপে লিখতে পারি, সংক্ষেপে নোটেশন ইলেকট্রনিক কনফিগারেশন আমরা আর্গন 3d1 4s2, ক্রোমিয়ামের জন্য আর্গন 3d5 4s1, কিন্তু 3d4 4s2 নয়। কেন বলছি, একই রকমভাবে কপারের জন্য 3d10 4s1, কিন্তু 3d9 4s2 নয়। কেন বলছি, এগুলো মনে হতে পারে ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম নয়। কেন না, আমরা জানি হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড সেটা স্টেবিলিটি পায়, কেন তাদের এনার্জি কম। এবং লক্ষণীয় বিষয় দেখো, এখানে যাবতীয় যা আছে তোমাদের একবার বলেছি, তাই আমি সেক্ষেত্রে আলোচনা করছি না, যে এগুলি সবই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল এবং হুনস মিলিকান্সের থিওরি মেনে তবেই কিন্তু কাজ হয়েছে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে P3 P6 D5 D10 F7 F14 এই কনফিগারেশন ইত্যাদি আরও ইত্যাদি যে কনফিগারেশনগুলো, অর্থাৎ হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড, এরা অতিরিক্ত স্টেবল এবং এই স্টেবল কনফিগারেশনই হওয়ার চেষ্টা করবে। আমি আরও কিছুক্ষণ বাদে দেখাবো যে থিওরিটিক্যালি এ কথা বললেও প্র্যাকটিক্যালি সব ক্ষেত্রে এটা পালিত হয় না, সেটা দেখাবো। 3d অরবিটালে ইলেকট্রন পূর্ণ হওয়ার পর গ্যালিয়াম 31 থেকে 4p অরবিটালে ইলেকট্রন পূর্ণ হওয়া শুরু হয় এবং ক্রিপ্টন 36 এসে শেষ হয়ে যায়। রুবিডিয়াম 37 এবং জেনন 54 পর্যন্ত। এর ক্ষেত্রে 5s 4d 5p অরবিটালগুলিতে ইলেকট্রন পূর্ণ হয় ঠিক যেভাবে পূর্ণ হয়েছে 4s 3d 4p অরবিটালে, ঠিক সেইভাবেই করে দেখো, দেখতে পাবে অদ্ভুত রকমের একই রকমের মিল। সিজিয়াম এবং বেরিয়াম আর এখানে 6s অরবিটাল ফিল্ড আপ হয়। এরপরে ল্যান্থানাম 57 থেকে মার্কারি 80, এক্ষেত্রে 4f আর 5d অরবিটাল পূর্ণ হওয়া শুরু হয়। এরপর একে একে 6p, তারপর 7s এবং শেষ পর্যন্ত 5f ও 6d অরবিটালের ইলেকট্রনগুলো সব পূর্ণ হয়ে যায়। ইউরেনিয়ামের পরে যতগুলি এলিমেন্ট মানে ট্রান্স ইউরেনিক বা ইউরেনিয়াম উত্তর যে মৌলগুলি, সেই মৌলগুলি সবই খুব অল্প আয়ু, ক্ষণস্থায়ী এবং কৃত্রিম উপায়ে তৈরি হয়। তাই তাদের ইলেকট্রনিক কনফিগারেশন থিওরিটিক্যালি যা বলা হয় সে যে মিলবে এমন কোনো কথা নেই, এবং সেগুলো যে স্পেকট্রোস্কোপিক ডাটা, তাদের বর্ণালী থেকে যে তথ্য পাওয়া যায় সেই তথ্য দেখেই বোঝা যায়। এবারে তোমাদের বলেছিলাম যে মেডেলং এই রুল অর্থাৎ আউবাউ প্রিন্সিপলের যে এক্সেপশন ত্রুটি সেটা তোমাদের দেখাবো। এখানে দেখো যে পিরিয়ডিক টেবিলে যে সমস্ত এলিমেন্টসগুলো এই হলুদ ঘরে আছে, হলুদ রঙের বক্সের ভিতরে আছে, তারা সবাই কিন্তু মেডেলং এই সূত্রটা, আউবাউ সূত্রটা মানে না। ইতিমধ্যে না মানার কারণ বেশ কিছু আলোচনা করেছি এবং শেষেও বললাম যে সবসময় ইলেকট্রনিক কনফিগারেশন থিওরিটিক্যালি মানে না, এটা একটা এক্সপেরিমেন্টাল ডেটা, যার জন্যই এই মেডেলিং রুল এটাকে এম্পেরিক্যাল রুল বলা হয়। পরমাণু কথা কখনো শেষ হয় না, এ চলতেই থাকে। তবুও বলতে হয়, একাদশ শ্রেণীর পর্ষদ কর্তৃক অনুমোদিত যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এবং সর্বভারতীয় যে পরীক্ষাগুলি সিবিএসই, আইসিএসই, নিট
অ্যাডভান্স জেই, অলিম্পিয়াড, কেভিপিআই, এই সমস্ত সিলেবাসকে মোটামুটি অনুসরণ করে তোমাদের পরমাণু কথা আজ এখানেই শেষ ঘোষণা করছি। তবে আরও অনেক বই আছে, আরও অনেক কিছু পড়ার আছে, তোমরা সেগুলো পড়ো, কেননা নিজে না পড়লে কোনো কিছু বুঝতে পারবে না। আর যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, প্রশ্ন করার কিছু থাকে, তাহলে আমাকে প্রশ্ন করো, আমি চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দিতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।